বাংলাদেশের রাজনীতিতে ন্যারেটিভ তৈরি করা কারিগর কারা? কারা বাংলাদেশকে পাকিস্তানপন্থী আর ভারত পরিপন্থী করার নেপথ্যে কাজ করছে? আমরা এই প্রশ্নের উত্তর খুঁজবো আজকের এই ভিডিও থেকে। প্রথমেই নিঝুম মজুমদারের একটি তথ্যবহুল ভিডিও ক্লিপ দেখে আসি, তারপর বাকি আলাপে যাচ্ছি। খান, জেইন আজিজ, আনিল আসগার, জিয়াউল হক এবং আরো আছে, এদের এদের অনেক পুরো লম্বা ফিরিস্তি। বাট এই চারজন মোটামুটি এখন পুরো ঢাকা শহরকে আপনার অপারেট করছে। এদের আরেকটা অপারেটিং সিস্টেম আছে, সেটা হচ্ছে ছোট ছোট কিওস্ক বা আমরা যেটাকে বাংলাতে মুদি দোকানের মতো বলি, তারা সেটা করছে। আপনি এর আগে একটা ভিডিও আমি করেছি জুন মাসের 2 তারিখে, আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে পাকিস্তানি যেই ডিপ্লোম্যাট গুলো বাংলাদেশে আছে তারা কিন্তু তাদের ডেজিগনেটেড গাড়ি ব্যবহার করছে না, নাম্বার প্লেট ব্যবহার করছে না। বাংলাদেশিদের মতো তারা যেটা করছে মোটরসাইকেল ব্যবহার করছে, যেটা একদম নিষিদ্ধ। তারা বাসা ভাড়া নিয়ে বিভিন্ন জায়গাতে থাকছে এবং বাংলাদেশের বিভিন্ন অলিতে গলিতে তারা ছোট 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 দোকান, পানের দোকান, মুদি দোকান, এগুলো দিয়ে তারা মনিটরের কাজ করে। তারপরে ঢাকা শহরের বিভিন্ন যে ফ্ল্যাট বাড়িগুলো যেগুলো আছে, বিল্ডিং গুলো আছে, এগুলোতে সিকিউরিটির দায়িত্ব নেওয়ার জন্য বেশ কিছু পাকিস্তানি লোকজনও এসেছে, যে বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে সিকিউরিটি গার্ড হিসেবে থাকবে। আনসার বাহিনীতে বেশ কিছু পুশ করা হচ্ছে। এই ভিডিও ফুটেজে নিঝুম মজুমদার পাকিস্তান দূতাবাস কেন্দ্রিক কিছু ব্যক্তির নাম উল্লেখ করেছেন। তার বক্তব্য অনুযায়ী উক্ত ব্যক্তিবর্গের দ্বারা নিয়োজিত শাহরিয়ার কবির, ব্যারিস্টার ফুয়াদ, ফাহাম আব্দুল সালাম এই ধরনের কিছু ব্যক্তি নিয়মিত টিভি চ্যানেলগুলোতে গিয়ে বাংলাদেশে একটি নির্দিষ্ট রাজনৈতিক ও আদর্শিক বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করছেন। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় লড়াই কি জানেন? ক্ষমতার না, কিন্তু ন্যারেটিভ বা বয়ান তৈরির লড়াই। মানুষ কি ভাববে, ইতিহাসকে কিভাবে দেখবে, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ককে কিভাবে ব্যাখ্যা করবে, এই সমস্ত জায়গাগুলোকে এখন নিয়ন্ত্রণ করছে রাজনৈতিক ন্যারেটিভ বা বয়ান। এবং তা কতটা শক্তিশালী ও কার্যকরভাবে প্রয়োগ করা যায় তার উদাহরণ হিসাবে আপনারা দেশের বাইরে থাকা কিছু ইউটিউবারদের ভিডিও বার্তাগুলো নিতে পারেন, যাদের মধ্যে পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ারের নাম উল্লেখযোগ্য। এই ধরনের নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের সমাজে ধীরে ধীরে একটি নির্দিষ্ট মনোভাব তৈরি করার চেষ্টা হচ্ছে, যেখানে একদিকে ভারত বিরোধী অবস্থানকে জোরালো করা হচ্ছে, অন্যদিকে পাকিস্তানের ইতিহাস ও ভূমিকা নিয়ে ভিন্ন একটি ব্যাখ্যা সামনে আনা হচ্ছে। এখন এই কাজগুলো তারা কিভাবে করছে সেটা শুনুন। বাংলাদেশের প্রত্যেকটা জায়গা, যেমন ধরেন 15 থেকে 16টার মতো নতুন ঘাঁটি হয়েছে আইএসআই এর। তারা এখন আপনার এই মিয়ানমারের ঠিক পাশেই রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে আপনার যেটা কক্সবাজারে, টেকনাফে তারা ট্রেনিং দিচ্ছে। এগুলোর রেজাল্ট আপনি দেখতে পাবেন আরো কিছুদিন পর। আপনার রংপুরে তারা, বা কুকিচিন বা ভারতের বিরুদ্ধে যে অংশগুলো আছে, এদেরকে তারা ট্রেন করা, রাখা, প্রায় 15 থেকে 16টি বা 18টির মতো নতুন তাদের ঘাঁটি তৈরি হয়েছে। ঢাকা শহরে যেটা আমি বলেছি, ছোট ছোট মুদির দোকান, ফ্ল্যাট বাড়িতে বা বিভিন্ন জায়গাতে বাসা ভাড়া নিয়ে নর্মাল মানুষের মতো থাকা, মনিটর করা, রিপোর্ট করা, এই কাজগুলো করছে। ফলে এই যে আপনি জনতার দল দেখছেন, এই যে আপনি এস এম শাহরিয়ার কিংবা হাসিনুরের এই যে আজাদ পার্টির হঠাৎ করে দেখেছেন দল বল নিয়ে তারা ভারত বিরোধী বক্তব্য দিচ্ছে, বা খোমেনি এহসান, আপনি কি ডটগুলো মিলাতে পারছেন? তিনজনেরই একই কাজ, কিন্তু ডিফারেন্ট 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 ওয়েতে। কেউ টকশোতে এই কথা বলছে, কেউ এই কথা বলছে, কিন্তু রসুনের গোড়াগুলো সব একসাথে। আওয়ামী লীগ বিরোধী কথা বলতে হবে, কালচারাল একটা বড় ধরনের মুভমেন্ট তৈরি করতে হবে, ভারত বাংলাদেশকে ক্ষতি করে ফেলছে, মেরে ফেলছে, এই কথাগুলো বলতে হবে ক্রমাগতভাবে। অথচ 5ই আগস্টের পরে প্রায় 2 বছর হতে চললো, এখনো পর্যন্ত এরা পারেনি এটা বলতে যে ভারতের সাথে কোন ট্রেড ডিলটা দেশ বিক্রির চুক্তি ছিল। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, এদেশে এখন ঘটা করে জিন্নার জন্মদিন পালন করা হয়। নিঝুম মজুমদারের এই কথাগুলোর আরও প্রমাণ মেলে যখন মাঝে মাঝে আমরা মিডিয়াতে দেখি পাকিস্তান এম্বাসির লোকজন তাদের গাড়িতে বাংলাদেশি নেম প্লেট ইউজ করছে, আর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিউগলে বেজে উঠছে আমেরিকান জাতীয় সঙ্গীত। আমেরিকান এমবেসি বাংলাদেশের রাজনীতিতে ভয়ঙ্কর প্রভাব তৈরি করেছে। তারা নির্ধারণ করে, তারা বলে দেয় কে বাংলাদেশের কোন মন্ত্রণালয়ে পাবে। এই যে খলিলুর রহমান, পুরোপুরি আমেরিকা তাকে এনেছে। এই যে তার সরকার কিভাবে গঠন করবে, ইলেকশন কিভাবে হবে, কমপ্লিটলি এটা আমেরিকা এই প্রভাব বিস্তার করেছে। সেগুলোকে নিয়ে আপনি কখনো দেখেছেন এই ডেলিজ খান, শাহরিয়ার, খোমেনি এহসান, হাসিনুর কথা বলতে? বলবে না, কারণ ওদের টাকার সংস্থানটা এইখান থেকে হয়। কিন্তু প্রশ্ন হলো, একটি দেশের জনগণের রাজনৈতিক চিন্তা কি শুধু বাইরের কোনো শক্তির প্রভাবে তৈরি হয়, নাকি এর পেছনে দেশের অভ্যন্তরীণ রাজনীতি, হতাশা, অর্থনৈতিক বাস্তবতা এবং দীর্ঘদিনের ইতিহাসের বিভিন্ন বিতর্কও কাজ করে? বাংলাদেশের ইতিহাসে 1971 সালের মুক্তিযুদ্ধ একটি মৌলিক বিষয়। সেই ইতিহাসকে ঘিরে কোনো ধরনের
পুনর্ব্যাখ্যা বা নতুন রাজনৈতিক ভাষা তৈরি হলে সেটি স্বাভাবিকভাবে বড় বিতর্কের সৃষ্টি করে। সমালোচকদের একটি অংশ মনে করেন, কিছু মহল মুক্তিযুদ্ধে প্রচলিত বয়ানকে প্রশ্নবিদ্ধ করে এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে পাকিস্তানের ভূমিকা নিয়ে নতুন ধরনের আলোচনা জনপ্রিয় করা যায় এবং ভারতের প্রতি নেতিবাচক মনোভাবকে রাজনৈতিক শক্তিতে রূপ দেওয়া যায়। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন চলে আসে, সমালোচনা আর পরিকল্পিত প্রচারণার সীমারেখা কোথায়? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো ন্যারেটিভ গ্রহণ করার আগে তার উৎস, উদ্দেশ্য এবং তথ্য যাচাই করা। কারণ ইতিহাসের শিক্ষা হলো একটি দেশের ভবিষ্যৎ শুধু অস্ত্র বা অর্থনীতি দিয়ে নয়, ওই দেশের মানুষের চিন্তা, অভিজ্ঞতা ও বিশ্বাসের দিক নির্দেশনার মাধ্যমেও নির্ধারিত হয়। তাই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন যে ন্যারেটিভের লড়াই চলছে, সেখানে আবেগের চেয়ে বেশি প্রয়োজন সঠিক তথ্য, যুক্তি এবং ইতিহাসের প্রতি দায়বদ্ধতা। আমাদের ভুলে গেলে চলবে না, অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা আর রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই দেশ। এটা যেমন ভারতের নয়, পাকিস্তানের নয়, অন্য কোনো পরাশক্তিরও নয়। এটা আমাদের দেশ, বাংলাদেশ। তারা এই দেশে টিকে থাকবে যারা মনে প্রাণে বাংলাদেশী, বাকিরা ধুলায় মিশে যাবে। ধন্যবাদ।